কোনো কার্টুন নেই, কোনো হেঁয়ালি নেই, নিখুঁত নির্ভেজাল ছোটদের জন্য গল্প। আজকের গল্প রক্তচোষা শকুন। এই গল্পটা ছোট বড় প্রত্যেকের ভালো লাগবে আশা করি। অনেক দিন আগে আমি উত্তরবঙ্গ প্রথমবারের জন্য বেড়াতে গিয়েছিলাম। তখন উত্তরবঙ্গ সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না। লেডি ডায়না বাস ধরে দুর্গাপুর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জ্যোৎস্না রাত। আমি তখন জানতাম না এই লেডি ডায়না বাসটা আমার জেলা বাঁকুড়া থেকেই চলে। আমি বাঁকুড়া থেকে অন্য বাসে গিয়ে দুর্গাপুর থেকে লেডি ডায়না বাসটা ধরেছিলাম। একদম পিছনের সিট, জানালার ধারে বসে জ্যোৎস্নার আলো উপভোগ করতে করতে আমি পৌঁছেছিলাম শিলিগুড়ি। সকালবেলায় ফ্রেশ ট্রেশ হওয়ার পরে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম কোচবিহারের উদ্দেশ্যে। কোথায় যাব, কি করব, কোথায় থাকব কিচ্ছু জানতাম না। না তো কাউকে জিজ্ঞেস করেছি, না কাউকে বলেছি। প্রথমবার যেতে ইচ্ছে করেছে, বেরিয়ে পড়েছি। মাথায় ঘুরছিল বক্সা আর জয়ন্তী। তাই একজন অটোওয়ালাকে বললাম আমাকে বক্সাতে নিয়ে চলুন। বাস, যেমন বলা তেমন করা। বক্সার সৌন্দর্য দেখে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। সত্যি এই অপরূপ সে সৌন্দর্য। বক্সাতে কিছু খাবার টাবার খেয়ে সেখান থেকে আরও অন্য এক অটোওয়ালাকে বলে আমি বেরিয়ে পড়লাম জয়ন্তীর উদ্দেশ্যে। বক্সা থেকে জয়ন্তী এসে আবার প্রাকৃতিক সৌন্দর্যে পথ হারিয়ে ফেললাম। চার দিক জুড়ে সবুজ 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 আর পাহাড় দেখা যায়। আমি বলে বোঝাতে পারবো না প্রকৃতির সৌন্দর্য কতটা হয়। কখন যে সন্ধ্যা হয়ে গেছে খেয়াল করিনি। আমার মাথাতে একটা কথাই ঘুরঘুর করছে যে আমি থাকবো তো এখানেই, অতএব ভাবনার কিচ্ছু নেই। আমি এখানেই কোনো একটা হোটেল নিয়ে থেকে যাব। ব্যাস, এইভাবে সময় পেরিয়ে যখন সন্ধ্যা গাঢ় হচ্ছে তখন কাছে পিঠের যে হোটেলগুলো আছে সেখানে খোঁজ করতে এলাম থাকার মতো উপযুক্ত জায়গা আছে কিনা। কাঠের কটেজ, কাঠের বাংলো, কাঠের বাড়িই আমি প্রথম দেখছি। তাছাড়া টিনের বাড়ি, মানে টিনের বেড়া দেওয়া বাড়ি, টিনের চালওয়ালা বাড়ি আগে দেখেছি, কিন্তু দেওয়ালগুলোও টিনের, দেওয়ালগুলোও কাঠের আমি প্রথম দেখছি। লজ কাঠের। ভাবতেই পারতাম না তখনও তো সোশ্যাল মিডিয়ার যুগ নয়, এত ছবি এত ভিডিও ছিলই না। জানবো কেমন করে? যতটুকু জেনেছিলাম সেটা ম্যাগাজিন পড়ে। যাই হোক, এই লজ থেকে সেই লজ করে যখন বুঝতে পারলাম কোনো লজ খালি নেই, কোথাও আমার থাকার মতো ঠাঁই হবে না, তখন জয়ন্তী ছাড়িয়ে একটু জঙ্গলের ভেতরে ঢুকে একজন লজ মালিককে জিজ্ঞেস করলাম, দাদা একটা রুম হবে? উনি মাথা না তুলেই আমাকে বললেন কোনো রুম খালি নেই। বুঝতে পারছি না করবোটা কি। ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম, প্লিজ দাদা একটা রুমের ব্যবস্থা করে দিন না, যদি একটা রুমের ব্যবস্থা হয়। উনি মুখ তুলে আমার দিকে চাওয়ার প্রয়োজনটুকুও মনে করলেন না। উনি বললেন, এই নদীর কিনার ধরে হেঁটে যান, 1.5-2 মাইল হেঁটে যাওয়ার পরে একটা বাড়ি দেখতে পাবেন, কাঠের বাড়ি, নদীর ধারেই ওই একটাই বাড়ি আছে। ওখানে আমার ছেলে থাকে, বয়স 12-13 বছর, আর কেউ নেই। আমি ফোন করে বলে দিচ্ছি আমার ছেলে কিছুটা রাস্তায় এগিয়ে এসে আপনাকে নিয়ে যাবে। ব্যাস, করার কিচ্ছু নেই, হাঁটা শুরু করলাম। চারদিক জুড়ে জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে। জয়ন্তী নদীর জল জ্যোৎস্নার আলোয় ঝলমল ঝলমল করছে। অনেক দূর থেকে শেয়ালের ডাক, জঙ্গলের একটা জঙ্গলি সাউন্ড ভেসে আসছে। কোথায় যেন একটা নাম না জানা পাখি ডাকছে। কিছুটা ভয়, কিছুটা আতঙ্ক, কিছুটা সৌন্দর্যের টান নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সত্যি বলছি, ভীষণ ভয় ভয় করছিল। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, সেই 1-2 মাইল পথ যেন শেষ হতে চায় না।
পা দুটো যেন ভারী হয়ে আসছে। কোথায় যাচ্ছি? কার কথায় যাচ্ছি? আদৌ কি কোনো বাড়ি আছে? শেষে পথ হারিয়ে রাতটা জঙ্গলে কাটাতে হবে না তো? এই জঙ্গলে তো সবই আছে। বাইসন আছে, গন্ডার আছে, চিতা আছে, বাঘ আছে, হাতির পাল আছে। নদীতে যে কুমির নেই তাই বা বলি কেমন করে? অজগর যে এত বড় মস্ত একটা জঙ্গলে নেই ভাবি কেমন করে? 7-5 ভাবনায় এগিয়ে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। হঠাৎ কানে এলো বাচ্চার কান্না। বেশ কয়েকটা বাচ্চা একসঙ্গে কাঁদছে। তাদের কান্নার বিকট আওয়াজ পুরো জঙ্গলটাকে যেন মাতিয়ে দিয়েছে। ওয়া 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 এক নাগাড়ে কেঁদে যাচ্ছে। মনে পড়ল শ্রীকান্ত উপন্যাসের একটা ঘটনা। তখনই মাথায় এলো এগুলো কোনো বাচ্চার কান্না নয়, এগুলো শকুনের বাচ্চার কান্না। খিদের চোটে শকুন শাবকেরা কাঁদছে। কিছুটা ভয় কমলেও পুরো ভয়টা যে গায়েব হয়ে গেল তেমনটা কিন্তু মোটেও নয়। ভেতরটা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। একবার ভাবছি পিছন ফিরে চলে যাই, কিন্তু থাকবো কোথায়? টোটো তো তখন ছিলই না, যাব কেমন করে? তাই অগত্য বাধ্য হয়ে সামনের দিকে হাঁটা লাগালাম। আবার পিছন ফিরে তাকানোর যেন সাহস নেই আর। মনে হচ্ছে পিছনে যেন কেউ আসছে। মনে হচ্ছে নদীর চরে যে ঝোপঝাড়গুলো আছে সেই ঝোপঝাড়ের ভেতর দিয়ে কেউ যেন অদৃশ্যভাবে আমাকে অনুসরণ করছে, আমার পিছনে পিছনে হাঁটছে। ভয় লাগছে। পিঠের ব্যাগটা ভীষণ ভারী মনে হচ্ছে। মনে হচ্ছে এই বোঝা আর এই পথ যেন কোনোদিন শেষ হবে না। হঠাৎ এমন সময় পিছনের একটা ঝোপ নড়ে উঠল। আমি থমকে দাঁড়ালাম। চিতাবাঘ নয় তো, বা কোনো জঙ্গলি জানোয়ার? আজকের রাতটাই আমার শেষ রাত নয় তো? ভয়ে শরীরের রক্ত জল হয়ে গেছে, মুখটা ফ্যাকাশে হয়েছে। চাঁদের আলোয় নিজের প্রতিবিম্ব যেন নিজেই জয়ন্তীর জলে দেখতে পাচ্ছি। কান্না পাচ্ছে ভীষণ। মা বাবার মুখ মনে পড়ছে। কাউকে কিচ্ছু না বলে হঠাৎ বেরিয়ে পড়েছিলাম। এমন বিপদে পড়ব জানতাম না। জানি, বুঝি পুরোটাই আমার দোষ, কিন্তু করার কিচ্ছু নেই। বেঁচে আমাকে ফিরতে হবে। দাঁড়িয়ে পড়েছি। পিছন থেকে একটা ছোট্ট বাচ্চা বেরিয়ে এলো। স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্যার দাঁড়ান, আমি আপনার খোঁজেই এসেছিলাম। ঠিক আছে, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি ঝোপের ভেতরে? স্যার, একটা শর্টকাট রাস্তা আছে, আমি সেটা দিয়েই চলে এসেছি। আপনাকে ওটা দিয়ে যেতে হবে না, আপনি আমার সঙ্গে এই নদীর পারে পারেই হাঁটুন, ঠিক পৌঁছে যাব। আর বেশি দূর নয়। ওই তো দেখতে পাচ্ছেন বাড়িটা? আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ছেলেটা ওই জ্যোৎস্নার আলোতেও নিজের বাড়িটাকে দেখতে পাচ্ছে। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে দুজনে বাড়িটার কাছে এসে পৌঁছালাম। এটা ঠিক যেন বাড়ি নয়, একটা মস্ত বড় কাঠের দোলনা। একটি কি দুটি রুম হবে দূরের থেকে দেখে যেটা মনে হয়। যেন বাড়িটা নদীর উপরে দুটো কাঠের ভরে ঝুলে আছে। দুটো কাঠ, তার উপরে যেন বাড়িটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। অনেক ভয়ে ভয়ে কষ্ট করে বাড়িটার ভেতরে প্রবেশ করলাম। বাইরে থেকে যেমন দেখছিলাম ভেতরটা মোটেও তেমন নয়। ভেতরটা অপূর্ব সুন্দর। জানালা খুলে দিতেই জ্যোৎস্নার আলো এসে পড়েছে রুমের ভেতরে। বিছানা জুড়ে জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে। এক গ্লাস জল খেয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। বেঁচে গেছি। কিন্তু কথা হচ্ছে, একটা 12-13 বছরের ছেলে এমন অন্ধকারে, যেখানে ইলেকট্রিক শব্দমাত্র নেই, তেমন একটা কাঠের ঘরে থাকে কেমন করে? জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা তুমি থাকো কেমন করে একা? ভয় করে না? না স্যার,
রাতের দিক করে বেশিরভাগ দিন বাবা চলে আসে, আর যদি বাবা না আসে বাবার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি, অভ্যাস হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার মা ভাই বোন কেউ নেই? না স্যার, ছোটবেলাতেই মা মারা গেছে, মাকে আমার আর মনে পড়ে না। এত সাবলীলভাবে ছেলেটা কথা বলছে, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। একটা অচেনা লোকের সামনে একটা ছোট্ট ছেলে এত সাবলীল হতে পারে কেমন করে? ওর সঙ্গে গল্প করতে করতেই সেই শকুন শাবকগুলো আরও একবার কেঁদে উঠল। দেখলাম ছেলেটার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। হয়তো ভয় পেয়েছে, হয়তো ভয় পায়, কাউকে বলতে পারে না, কিংবা কিছু একটা গোপন করে গেল আমাকে জিজ্ঞেস করলো, স্যার আপনি খাবার খেয়েছেন? আমি বললাম, হ্যাঁ আমি খাবার খেয়ে বেরিয়েছি, আর আমার ব্যাগের ভেতরে যা খাবার আছে তাতেই আমার হয়ে যাবে। তুমি রাতের বেলায় কি খাবার খাও? ছেলেটা বলল, দিনের বেলায় হোটেল থেকে বাবা খাবার নিয়ে আসে, ওই খাবারেই আমার দিন এবং রাত দুটোই হয়ে যায়। স্যার আপনি রেস্ট করুন, আমার কাজ আছে। আমি জিজ্ঞেস করলাম, এখন তুমি আবার কি কাজ করবে? এখন কোথায়, কি কাজ? ছেলেটা হাসি মুখে আমাকে বিদায় জানিয়ে কি কাজ জানানোর প্রয়োজন মনে না করেই বেরিয়ে গেল। যাবার সময় বলে গেল, দরজাটা ভালো করে বন্ধ করে দেবেন স্যার, জঙ্গল তো বলা যায় না কখন কি এসে পড়ে, আপনি নতুন মানুষ, ভয় পেয়ে যাবেন, আর রাতের দিকে জানালাটাও বন্ধ করে দেবেন। বাস, আমি তো এমনিতেই ক্লান্ত, সারাদিন ঘুরতে 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 সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই ব্যাগের ভেতরে যে পাউরুটি চিঁড়ে ছিল তা দিয়েই কোনো রকমে পেট ভরিয়ে নিয়ে এক গ্লাস জল খেয়ে চুপচাপ বিছানায় শুয়ে দূরের প্রকৃতির দিকে তাকিয়ে রইলাম। জানালার ওই পার জুড়ে বক্সা পাহাড় দাঁড়িয়ে আছে, জ্যোৎস্না যেন ঢেকে রেখেছে পাহাড়টাকে। তিত্তির করে বয়ে চলেছে জয়ন্তী নদী, সেই সৌন্দর্য ভোলার মতো নয়। কখন যে চোখ লেগে গিয়েছিল খেয়াল করিনি। হঠাৎ একটা পাখির ডাকে তন্দ্রাভাবটা কেটে গেল। কটা বাজে মনে করতে পারছি না, মোবাইলে চার্জ নেই, মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। মোটের উপর ছেলেটার কথা অনুযায়ী জানালাটা বন্ধ করে দিলাম। তারপরে শান্তিতে আবার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। রাত্রি কটা হবে জানি না, হঠাৎ শুনতে পেলাম বাইরে যেন কিসের একটা ঝগড়া চলছে, একটা ঝটপট ঝটপট আওয়াজ, আর তার সঙ্গে বিচ্ছিরি কিছু চিৎকার, ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর লাগিয়ে দিয়েছে। আমি কিছুক্ষণ চোখ বন্ধ করেই পড়ে রইলাম, কান দুটো খাড়া করে শোনার চেষ্টা করলাম হচ্ছেটা কি। বুঝতে পারলাম না। জানালার ওই পারে নদীর ধারে কিছু একটা হচ্ছে, যেন দুটো বৃহৎ আকার প্রাণী ঝগড়া লেগেছে। খানিক বাদেই সব থেমে গেল, সমস্ত কিছুই নিস্তব্ধ। শুধু কাঠের দেওয়ালের ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো ঢুকছে ঘরের ভেতর, বাস বাকি পুরোটাই অন্ধকার। কি মনে হতে একবার আস্তে করে জানালাটা খুললাম। বুকের ভেতরটা টিপটিপ 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 করছে। কি জানি জানালার বাইরে কি দেখব। কিচ্ছু নেই, জ্যোৎস্না পড়ে রয়েছে। চারদিক জুড়ে যেন মায়া বিছিয়ে দিয়ে গেছে কেউ। জানালাটা বন্ধ করতে যাব, এমন সময় খেয়াল হলো আমার জানালার থেকে 7-15 দূরে ছেলেটা চুপচাপ বসে কিছু যেন একটা খাচ্ছে। আমি অবাক হয়ে ওর দিকে চাইলাম, কি খাচ্ছে ও? কিছুক্ষণ পর মনে হলো কোনো বড় সাইজের পাখি বা মুরগির মতো কিছু একটা ছিঁড়ে খাচ্ছে যেন। বুকের ভেতরটা ছ্যাক করে উঠল, সারা শরীরের প্রত্যেকটা রোম দাঁড়িয়ে গেল। এটা কি দেখছি আমি? সত্যিই কি আস্ত একটা মুরগি বা মুরগির মতো কোনো একটা মস্ত পাখিকে ধরে কাঁচা ছিঁড়ে খাচ্ছে ছেলেটা? আমার দিকে পিছন ঘুরে বসে রয়েছে আনমনে।
যেন খেলার ছলে খেয়ে যাচ্ছে। ভয়ে পিছিয়ে এলাম। বুঝতে পারিনি আমার জলের গ্লাসটা নিচেই নামানো ছিল। আমার পায়ে লেগে জলের গ্লাসটা ঠং ঠাং শব্দ করে পড়ে গেল। বাস, একটা মস্ত বড় শকুন, যেটা না তো মানুষ না তো শকুন, আমার জানালায় উড়ে এসে বসে পড়ল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি। কি দেখছি, স্বপ্ন দেখছি নাকি আমার সঙ্গে সত্যি সত্যি এটা ঘটছে বুঝতে পারছি না। সেই বাচ্চাটা আর বাচ্চা নেই, তার মুখটা যেন শকুনের মতো হয়ে গেছে। হাতগুলো কেমন যেন বিভৎস, হাতের আঙুল বেয়ে যেন ধারালো নখ বেরিয়ে এসেছে। কাঁধ জুড়ে পালক, ডানা আছে দুটো। আমি কি করব, কোথায় পালাবো কিচ্ছু বুঝতে পারছি না। মাথাটা যেন আর কাজ করছে না, বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে আর বেশিক্ষণ নয়। ওই শকুনরূপী ছেলেটা জানালাটাকে ভেঙে যেন ভেতরে প্রবেশ করতে চাইছে। জানালাতে যে কাঠগুলো দেওয়া আছে সেটা ভেঙে দেওয়া মনে হয় ওর মুহূর্তের ব্যাপার। ও হাত দুটোকে প্রাণপণ শক্তি দিয়ে জানালার ভেতরে ঢোকানোর চেষ্টা করছে। আমি পিছিয়ে আসছি, কিন্তু পিছিয়ে যাব কত দূর? আমার পিছনে বিছানা, বিছানার পিছনে মস্ত কাঠের দেওয়াল, তারপর জঙ্গল জঙ্গল জঙ্গল, অচেনা জঙ্গল। পালাবো কোথায়? ছেলেটার মুখ দিয়ে রক্ত ঝরছে, গোটা শরীর জুড়ে রক্তের ছাপ স্পষ্ট। বুঝতে পারলাম ওই শকুনরূপী ছেলেটা মস্ত কোনো একটা পাখিকে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল এতক্ষণ। এই কাজটার জন্যই ও বাইরে বেরিয়ে গিয়েছিল। কিন্তু আমার উপায়, আমি কি করব? আমি কোথায় যাব? আমার তো কোনো উপায় নেই। বাবু, কখন যে জ্ঞান হারিয়েছিলাম জানি না। কয়েকজন কাঠুরের ডাকে চোখে মুখে জল দেওয়াতে জ্ঞান ফিরে পেলাম। কোথায় পড়ে রয়েছি বুঝতে পারলাম না। নদীর চরে পড়ে রয়েছি। সকাল হয়েছে খানিক আগেই, চারদিকে পাখির ডাক। কাঠুরেরা বলল, আপনি এত গভীর জঙ্গলে এখানে এলেন কেমন করে? ওনাদেরকে পুরো ঘটনাটা খুলে বললাম। এই রকম একটা শকুন, এই রকম একটা বাড়ি। ওই কাঠুরেদের ভেতর থেকে একজন বয়স্ক লোক বললেন, আপনি যে বাড়িটার কথা বলছেন, যে ছেলেটার কথা বলছেন, যে হোটেলটা বা লজটার কথা বলছেন, সেগুলো অনেক বছর আগেই এক বন্যায় মিটে গেছে। ওই ছেলেটা, ওর বাবা, সবাই ওই বাড়ি সমেত বন্যায় ডুবে গেছে বহু বছর আগে। আপনি যে বাড়িটাতে ছিলেন, সেই বাড়িটার অস্তিত্ব নেই বহুকাল। খুঁজে দেখুন না, কোথাও বাড়িটার চিহ্ন দেখতে পান কিনা। সব তো কবেই মিটে গেছে। জঙ্গলের এই দিকটাতে কেউ আসে না। যারা জয়ন্তীর ওই পারে লজের খোঁজে আসে, বাবা ছেলের জন্য প্রতিদিন বা প্রতি রাতে খাবার পাঠানোর চেষ্টা করে। কোনো দিন খাবার পায়, কোনো দিন জোটাতে পারে না। আজকে আপনাকে খাবার করেই পাঠিয়েছিল। আপনি যে খাবার হয়ে যাননি, এটাই অনেক। সেই কাঠুরেদের সঙ্গে গল্প করতে করতে আবার জয়ন্তীর কিনারে এসে ফিরলাম, যেখান থেকে শুরু করেছিলাম। কিন্তু কথা হচ্ছে, কোথায় গেছে জঙ্গলের ভেতরের সেই লজটা? তার তো কোনো অস্তিত্ব নেই, কোনো লজ নেই, কোথাও কোনো লজ নেই, কিচ্ছু নেই, কোনো চিহ্ন নেই, জঙ্গলে ঢাকা। বুঝতে পারলাম ওই বয়স্ক কাঠুরিয়া ভদ্রলোক যা বললেন পুরোটাই সত্যি। সব মিটে গেছে বহু বছর আগে। হয়তো
ওদের সব দেহগুলোকে শকুনে ছিঁড়ে খেয়েছে বহু বছর আগে। কিন্তু ওই বাচ্চা ছেলেটা যে শকুনের আকার নিয়ে এসে আমাকে খেতে চেয়েছিল, ওই কাঠের বাড়িটা, সেগুলো ফিরে এলো কেমনভাবে? নাকি প্রত্যেকটা রাতে ওই বাড়িটা, ওই শকুনরূপী ছেলেটা, ওই ছেলেটার বাবা জাগে, অপেক্ষা করে নতুন শিকারের? তাদের আত্মা কি আজও তৃপ্ত হয়নি? তারা কি যেন একটা হিসেব বুঝে নিতে চায়। আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। একটা অটো ধরে আবার কোচবিহারের উদ্দেশ্যে পাড়ি দিলাম। এখানে আর নয়। অটোতে যেতে যেতে দেখলাম আকাশের অনেক উপরে একটা শকুন ঘুরছে 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 শিকারের খোঁজে। গল্পটা এখানেই শেষ। এটা একটা গল্প, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তাই এই গল্পের সঙ্গে কেউ কোনো রকম বাস্তবিক মেলবন্ধন করার চেষ্টা করবে না। আমার যারা ছোট ছোট বন্ধুরা এই গল্পটা তখন শুনেছ, প্রত্যেককে ধন্যবাদ। এমন গল্প, এর চাইতে ভালো গল্প, আরও ইন্টারেস্টিং গল্প, মজার গল্প, ঠাকুমার ঝুলির মতো গল্প যদি শুনতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, বন্ধুদেরকেও গল্পগুলো শুনতে বলো। কার্টুন দিয়ে নয়, আমি বলবো, তোমরা শুনবে আর কল্পনা করবে, যাতে তোমাদের কল্পনার আকাশটা অনেক বড় হয়। কার্টুন দিয়ে তোমাদের ব্রেনগুলোকে সীমাবদ্ধ করতে চাই না। তোমাদের চিন্তা ভাবনা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যাক, এটাই আমার এই চ্যানেল বানানোর উদ্দেশ্য। মনে রাখবে, চ্যানেলটার নাম চুপকথার গল্প। চুপকথা হচ্ছে তোমাদের ছোট্ট বনু, আমার প্রথম কন্যা। ভালো থাকো, নেক্সট গল্পের অপেক্ষা করো। আরও একটা গল্প নিয়ে ফিরছি খুব জলদি। কি অপেক্ষা করবে তো? টাটা।